বেঙ্গল নিউজগ্রাফের পক্ষ থেকে আপনাকে নমস্কার। নমস্কার। হিন্দুদের উপর অত্যাচার চোখ বন্ধ করে দেখছেন ইউনূস সরকার, কি বলবেন? হিন্দুদের ওপর অত্যাচার ইউনিশ সরকার যে চোখ বন্ধ করে দেখছেন এটা আমরা সবাই বুঝতে পারছি। এই হিন্দুদের উপর অত্যাচার আদি অনন্তকাল ধরে চলেছে এবং এটা একমাত্র এখানেতে মুসলিমরাই করছে। সেটা তারা নিজেদের মৌলবাদী বলুক বা না বলুক, সব মুসলিম হয়তো নয়, কিন্তু খুব কম পার্সেন্টেজ বা সম্ভাবনাতে খুবই কম আছেন তারা। সেই জন্য এই অত্যাচার চলছে। ইউনিশ সরকার কী করে বলবো, উনি নির্বাচিত নন, একটা মানে যাই হোক একটা লোক, হ্যাঁ 84 বছরের একটা লোক একটা ক্ষমতা দখল করেছেন কোনোভাবে, সেটা আমেরিকার চক্রান্তেই হোক আর এখানকার লোকগুলোকে খেপিয়ে তুলেই হোক, উনি করেছেন। এটা ক্ষমতা দখল করেছেন, এই ক্ষমতা থাকবে না। হিন্দুদের উপর অত্যাচার বরাবর ধরে ভারতবর্ষে চলে এসেছে, সে বহু প্রাচীন কাল থেকে, যেদিন থেকেই ভারত আক্রমণ করেছে ইসলামরা। আপনি আজকে কি করে বলছেন? আমরা সোমনাথ মন্দির 18 বার লুণ্ঠন হয়েছিল, কে করেছিল? কোনো হিন্দু শাসক তো করেনি। নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল, 4 মাস ধরে পুড়েছিল, যেখানে একটা ভালো ভালো গ্রন্থ ছিল যেটা আমাদের জীবনের মান উন্নতি করার জন্যে, সেটা করেছে। কারণ এনাদের প্রত্যেকটা ইনি কিছু করবেন না, কারণ এনাদের মস্তিষ্কেই যিনি আছে, যা কিছু ভালো তা ধ্বংস করো, কারণ আমাদের মধ্যে অত ভালো নেই, এটা ওদের মনে হয়। কারণ যে কোনো জাতি বা ধর্মের প্রথম কাজ হচ্ছে উন্নত মানব সম্পদ তৈরি করা, যাতে একটা জাতি সুন্দরভাবে গড়ে ওঠে, পৃথিবী ভালো হয়। এদের মধ্যে সে আচরণকে আমরা কোনোভাবে পরিলক্ষিত হয়? কোনোভাবেই পরিলক্ষিত হয় না। কাজে ইউনিশ সরকার সেইগুলোই পড়েছেন, হয়তো অনেক কোরআন হাদিস পড়েছেন, এখন হয়তো নিজেকে কিছুটা করছেন। কারণ আমি বেশ এই রিসেন্টলি কালকে পরশু দেখলাম উনি তো ওনাদের যিনি মানে হযরত মোহাম্মদকে নিয়েও কটূক্তি করেছেন, মানে কটূক্তি না, হাস্যকরভাবে একটা ভাষণ দিয়েছেন, যেটা খুব নিজেরই খুব খারাপ লেগেছিল, যে এইভাবে ওইভাবে ওনার বলা উচিত হয়নি। আমার এটা খুব খারাপ লেগেছিল। এখন এদের হাতে তো লোক নেই, একটা নোবেল পেয়েছে, ঠং ঠং করে একে নিয়েই নাচতে হবে, তা লোক তো নেই, ওদের তো লোক নেই। আর নোবেল কি করে পাওয়া যায়? এই তো শান্তি পুরস্কারের নমুনা যে ভদ্রলোক পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার 1918 সালে 2018 সালে আপনার ইয়াজিদি সম্প্রদায়ের মহিলা নাদিয়া মুরাদ পেয়েছিলেন। সেটা দেখুন কেন পেয়েছিলেন। এখন নোবেল কমিটি নিজের যোগ্যতা হারাচ্ছে বলে আমার মনে হয়। কাজে এই নির্যাতন চলবে। আপনার কি মনে হয় ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? এই প্রশ্নটা খুব সত্যি ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এবারে আপনাকে ভাবতে হবে, এটা বারবার প্রশ্ন এসছে, আমি সেদিন দেখলাম উপেনবাবুও বলেছেন, ইন্দিরা গান্ধীর কথা মনে হচ্ছে, এটা সত্যি। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, যখন আগেরবারে বাংলাদেশ যখন শুরু হয়, সেটা অপারেশন সার্চলাইট, তারও 7 দিন আগে হয়েছিল, সেটা 25শে মার্চ 1971 সালে অপারেশন সার্চলাইট হয়। বাংলাদেশে এসে মানে ঢাকাতে, বাংলাদেশ তখন ছিল না, পূর্ব পাকিস্তানে মুজিবুর রহমানের সঙ্গে ইয়াইয়া খানের একখানা বৈঠক হয়, এবং সেই বৈঠকটা ফেল করলেই টিক্কা খানের নির্দেশে সেই রাত্রেবেলাতেই হিন্দু হত্যা শুরু হয়। প্রথম আক্রমণ হয় জগন্নাথ হল, তারপরে শাঁখারি, যেগুলো শাখা তৈরি করে যারা তাদের, এবং অজস্র হিন্দু মারা যান। যতগুলো মারা গেছিল তার মধ্যে বোধহয় 26 লক্ষ হিন্দু ছিল। তারপরে তো ভারতীয় 30,000 সেনা ছিলই। এইগুলো বলিদান বলবো না, এদেরকে খুন করা হয়েছিল, কারণ তারা হিন্দু, এটা হচ্ছে তাদের দোষ। তাদের একটা জীবন চর্চাটা আলাদা, জীবন শৈলীটা আলাদা, তারা শুধু এই কালচারের সঙ্গে এরা সবসময় যা কিছু পারে। সে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন যখন 46-এর দাঙ্গা করেছিল, দাঙ্গা নয়, গণহত্যা করেছিল, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এদের দাঙ্গা করাটা কাজ। কারণ এদের মধ্যে যা মানসিকতা, এই সব মাদ্রাসা শিক্ষিত পাতাছে, কারণ বড় এমনি শিক্ষিত হলেও এদের মানসিকতা একই থাকে, ধান্দাতে যে কী সব ভুলভাল জিনিস করবে, ওপরে স্বর্গ না, ওদের কী যেন বলে, বেশ বলে বোধহয়, জানি না, তো ওখানে গিয়ে ও করবে। এই শিক্ষা ব্যবস্থা ওদের যদি ঠিক আমাদের যা শিক্ষা সেই ব্যবস্থার মধ্যে না নিয়ে আসা যায়, আমাদের পশ্চিমবঙ্গও এরকম হবে।
আপনি ভাবুন ভালো করে, 25শে মার্চ মানে 1971 সালে অপারেশন সার্চলাইট হয়। তারপরেতে এবং কিন্তু প্রথম ওরা এয়ারবেস আক্রমণ করে 3 ডিসেম্বর আম্বালা এবং বোধহয় আগ্রা এয়ারপোর্ট বের করে 1971 সালে। সেটা কতদিন হলো, মার্চ থেকে ডিসেম্বরে ইন্দিরা গান্ধী সেদিন যুদ্ধ ঘোষণা করেন। এবং জেনারেল নিয়াজি যখন মানে ওই করেন, সেটা হচ্ছে 16 ডিসেম্বর 1971 সালে। ওই কদিন ওই 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বরের মধ্যে যুদ্ধ খতম। ওদের সব ওই পাকিস্তানের তখন মাপডামোটা খতম হয়ে গেছিল। এবং তখন একটা চুক্তি হয় জেনারেল নিয়াজি আর আমাদের জগজিৎ সিং অরোরার মাধ্যমে, এবং সেটা হচ্ছে আপনার আত্মসমর্পণের দলিল বলে, আত্মসমর্পণের দলিল বলে। তো এই জিনিসটা করা হয়। তো এই জিনিসটা যখন চলছে এই এবং ওদের বাংলাদেশে কিন্তু এটা ওদের জাতীয় মানে মানে কি বলে ওটাকে, আপনার জাদুঘরে এটা রাখা আছে, এই টেবিল থেকে আরম্ভ করে সব কিছু। ওরা এইসব ভুলে গেল মানে ভুলিয়ে দেওয়া হলো। কারণ ওদের মধ্যে উচ্চ শিক্ষিত চিন্তা ভাবনা করার লোক অত্যন্ত মুষ্টিমেয়। আমার খুব খারাপ লাগে, আবদুল্লাহ আবু সঈদ বলে একজন ভদ্রলোক আছেন, এত ভালো ভালো উনি বলতেন আলোকিত মানুষ তৈরি করার কথা। আমিও ওনার থেকে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম। কিন্তু যে দেশ যেমন, আপনি তো এখন পাথুরে জায়গাতে তো ধান চাষ করতে পারবেন না। ওদের মানসিকতায় মানে মাদ্রাসায় শিক্ষিত হয়ে ওদের মানসিকতাটাই বর্বরের মতো হয়ে গেছে। কাজেই ওদের ওখানে ওগুলো ফেল করবে ওই জিনিসগুলো, কাজেই ওদের এখানে হবে না। ওরা হিন্দু হত্যা করার চেষ্টা করবে। তাহলে এত মাস লেগেছিল, এবং তখন ইন্দিরা গান্ধী দেখাতে পেরেছেন যে এত উদ্বাস্তু এসেছে। এইটা কিন্তু ইন্দিরা গান্ধী তখন দেখাতে পেরেছিলেন, এবং দেখাতে পেরেছিলেন যে আমাদেরকে প্রথম আক্রমণ করা হয়েছে, তখন কারো হাতে কিন্তু পারমাণবিক বোমা ছিল না। কাজেই যত সহজে উনি করতে পেরেছিলেন তত সহজে হয়তো এখন করা যাবে না। ওনাদেরকে অন্যভাবে গেরিলা যুদ্ধ করে কিন্তু এটাকে করতে হবে। কারণ আমরা ওনাকে শিবাজির চোখে দেখি, নরেন্দ্র মোদীকে। আমরা প্রত্যেক দিন সত্যিই আমি শিবাজিকে দেখিনি, ওনাকে শিবাজির চোখে দেখি। কাজেই এই সম্রাটকে, হিন্দু সম্রাটকে নিশ্চয়ই বাংলাদেশকে ভাগ করে হিন্দুদের বাসস্থান নিশ্চিত করতে হবে। জামাতিদের মতোই সুর মোহাম্মদ সেলিমের, কি বলবেন? আপনি কি অন্য কিছু সুর আশা করেছিলেন? এদের তো প্রত্যেকটাই তাই। সব থেকে বেশি যদি খারাপ ধরনের কোনো লোক হয় তাহলে সমষ্টিগতভাবে বামপন্থীরা। আমি এককভাবে বামপন্থী অনেক মানুষ জানি যারা খুবই ভালো, তাদের মানসিকতাও ভালো, কিন্তু সমষ্টিগতভাবে যখন বলে তখন কিন্তু খারাপ হয়ে যায়। এককভাবে তো বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে মাদ্রাসাগুলোতে রয়েছে সন্ত্রাসবাদীতে আঁতুর ঘর, তারপরে ওনাকে ঢোক গিলতে হয়েছিল। তো সমষ্টিগতভাবে উনি তো ওনাদের বক্তব্যটা বলেছেন, ওনারা বেরোবার জায়গা নেই। যখন আমাদের আমরা খুব সেকুলার এইসব ন্যাকামো করতে বিকাশ ভট্টাচার্য আর ওই যে দাঁড়িয়ালা ওই ভদ্রলোক কী যেন একটা কবি টবি, হ্যাঁ সুবোধ সরকার, হ্যাঁ এরা ওই গরুর মাংস প্রকাশ্যে খেয়েছিলেন, সেলিম তো সেদিন শুয়োরের মাংস খাননি প্রকাশ্যে। এরা প্রত্যেকটা দ্বিচারিতা, এবং এরা এটা করে যাবে। যখন ভারতবর্ষ ভাগ হয় তখন ওদেশের যার থেকে যারা এসেছিলেন তাদেরকে একদম জানানো হয়নি, তাদেরকে বলে দেওয়া হলো ঘটি বাঙাল, এই সবগুলো লাগিয়ে দেওয়া হলো। ঘোষিত শত্রু কারা হওয়া উচিত ছিল সেইটা করতে দেওয়া হয়নি। বিগত 34 বছরে আমাদের ইতিহাসটাকে না জানিয়ে এই দলটা কোথায় অধঃপতনের পথে ঢেলে দিয়েছে তার কোনো ঠিক নেই। আর এই ভদ্রমহিলা এখন যিনি আছেন ইনি তো একদম মানে পা চাটা একখানা লোক, মানে তার কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় না। এখানে হিন্দু মরে গেলেও ওনার কোনোই যাই আসে না। ওনার ভোটে থাকবেন, আরে উনি অনন্তকাল ধরে, উনি তো 1000 বছর বাঁচবেন না, এটা তো বুঝতে হবে। থাকলে তবে তো আজকে কোথায় ওখানে সিপিএম, ওখানে বামপন্থী কোথায় বাংলাদেশে, পাকিস্তানে কোথায়? আজকে 57টা দেশে যে ইসলাম আছে সেখানে কোথাও শান্তি আছে? কিছুদিন আগে তো সিরিয়াতে হয়ে গেল। এ তো চলবেই, কারণ ওরা শান্তিতে থাকতেই জানে না। কারণ ওদের মধ্যে ম্যাক্সিমাম লোকই হচ্ছে অশান্তিটাই তাদের কাছে মানে শান্তির বাতাবরণ, সে এমনি থাকলেও তাই। কিন্তু দেখলাম হিন্দুরা একজোট হতেই সুর বদল মমতা ব্যানার্জির, এই নিয়ে আপনি কি বলবেন? একদম বলবো,
এটা হচ্ছে সব থেকে বেশি একজোট হতে দেয়নি। আজকে বাংলাদেশ যখন ভারতবর্ষ ভাগ হয় তখন পূর্ববঙ্গে 33% হিন্দু ছিল, সবাই চলে এলো, 22% ছিল, 71-এ তো আরও চলে এলো। যদি এই 33% তখন নিজেদের সনাতনী বলতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না, তখন বিএনপি থেকে আরম্ভ করে সবাই তখন মাথা নিচু করে থাকতো। আজকে সেটা হয়নি বলে আজকে এরকম জিনিস হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ তাই হচ্ছে, হিন্দুদের জেগে থেকে তারা প্রত্যেকটা, আমি সিপিএম, আমি কংগ্রেস, আমি বিজেপি, আমি হেন তেন, এইসব কোনো দলের দরকার নেই গো, আমি হিন্দু, আমি সনাতনী, এই জিনিসটা করা দরকার। আজকে যেহেতু আপনার ভাগ আছেন তাই আজকে একসঙ্গে এতগুলো লোক আসুন সনাতনী, আজকে এই সব মমতা ব্যানার্জি এরা সব তখন দেখবেন যে পাটা চাঁপবে তখন তাদেরই। কাজেই একসঙ্গে হওয়ার দিন এসছে, এইটুকু মনে রাখতে হবে। আমি একজনের ওতে আমি দেখলাম খুব সুন্দর ওই দিয়েছে যে চটি চাটলে হিন্দু শেষ, বাংলা হবে বাংলাদেশ। এটা আমার খুব ভালো লেগেছিল। ফের ফতোয়া জামাতি আইনজীবীদের, চিন্ময় প্রভুর হয়ে আইনজীবীদের না দাঁড়ানোর প্রস্তাব ফতোয়াজারি চট্টগ্রামের জামাতি আইনজীবীদের, কি বলবেন? এগুলোকে আইনজীবী বলা যায় কি, বা ওখানে কি আইনের পড়ায় তাইও তো আমি জানি না। বেসিক্যালি এরকম কখনো বলা যায়? আজকে এখানে আমাদের যে ছেলেটা ক্রিমিনাল, এই যে অভয়ার জন্যে, তাকে পর্যন্ত আইনজীবী দেওয়া হয়েছে, এবং প্রত্যেককেই। আর আজমল কাসব লোকটা, সেও আইনজীবী পেয়েছে। আমাদের এখানে আমি বুঝিই না যে মানে কীরকম ধরনের বিচার ব্যবস্থা চলে। এখানে রাত্রেবেলা 12টার সময় সুপ্রিম কোর্ট খোলানো হয় ফালতু কারণে, আর অভয়ের বিচারও দেখলাম যে 3 মাসের ডেট পড়ে গেল। জানি না, এটা আমার সত্যিই খুব খারাপ লাগে, ঘেন্না লাগে। এই জিনিসগুলোকেও ঠিক করতে হবে, করা দরকার আছে। আমি আশা করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ নেবেন। অন্য কিছু চাই না, এটার একটা শেষ দেখতে চাই। বাংলাদেশ ভাগ করে হিন্দুদের বাসস্থান পুনর্বাসন করতে হবে, নাহলে হিন্দু জাগবে। আর প্রত্যেকটা হিন্দু মনে রাখবেন, একজোট হন। আজকে যদি ওরা তখন ওই এখন 6-7% এসে সনাতনী বলছে, আজকে এইরকমভাবে মার খাচ্ছে, যখন ওরা 33% ছিল তখন যদি সনাতনী বলতো তাহলে আজকে ওরা ভয় পেত। আজকে আমাদের এখানেও আমরা কংগ্রেস সিপিএম কিচ্ছু নয়, আমরা সনাতনী, আমরা এক। আমরা কংগ্রেস সিপিএম বিজেপি কিচ্ছু দরকার নেই, আমরা সনাতনী একসঙ্গে হতে হবে, একসঙ্গে ব্লক ভোটিং করতে হবে। দেখবো মমতা ব্যানার্জি বা এই মোহাম্মদ সেলিমের লোকগুলো কি করে। বাংলাদেশে মৌলবাদীদের নির্যাতনের হাত থেকে বাঁচতে অসুস্থ বাবা মাকে ফেলেই বাংলায় পালিয়ে এলো 15 বছরের কিশোরী, তার পরিবারের অপরাধ, তারা ইসকনের ভক্ত। কি বলবেন এই অরাজকতা নিয়ে? এটা তো অরাজকতা হবে, ওখানে তো কোনো সরকারই নেই, একটা নির্বাচিত সরকার নেই, একটা কিছু উচ্চাভিলাষী ক্ষমতা দখল করার কতগুলো লোক আছে, তা তাদের কাছে সেটাই হবে। আমি তো সেই জন্যে বলছি, এই মেয়েটিকে তখন ওদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল, কিন্তু তারা দেবে কি করে? তারা সংখ্যাধিক্যই নয়, পারবে না, সে বাধ্য হয়ে চলে এসছে। বা তার মা বাবাই বলেছে তার সন্তানকে হয়তো তুই চলে যা, আমরা মরবো, তুই তো অন্তত বাঁচবি, একটা প্রজন্ম অন্তত বাঁচুক। সেদিক থেকে ডিসিশন ঠিক, কিছু করার নেই গো এই মুহূর্তে। এটা তো কেউ পারবে না। আইদার একদম মানে ভারত সরকারকেই এটাতে অ্যাকশন নিতে হবে, সেটা গেরিলা যুদ্ধ করুক, দরকার হলে ওপেন যুদ্ধ না করে গেরিলা যুদ্ধ করাও দরকার আছে। এটা সহ্য করা যাচ্ছে না। এবং এখানেও তো 2 দিন পরে তো এই চিত্রটা, এখানেও কি পশ্চিমবঙ্গে হবে, এই চিত্রটা তো ফুটিয়ে তুলেছে। এইটাকে আটকাতেই হবে, এটা অপশন কিছু নেই। যারা ভালো মানুষ, আমরা দেখুন সব মুসলিমদের নিতে পেরেছি। আজকে এপিজে আব্দুল কালামের মতো মানুষ, নমস্য ব্যক্তি, তাকে আমরা রাষ্ট্রপতি, তার জ্ঞানটা আমরা নিতে পেরেছি। আমরা আমরা তো কখনো তখন ভাবিনি। ওরা তো মানে হিন্দু হলেই সে খারাপ, এই জিনিসটার ভাবনাটাই তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই মৌলবাদ। আর ওদের 99.99% মৌলবাদ, ওইগুলো পড়লে পরে তার থেকে বেশি কিছু হবে না। কলকাতা দখল কি হবে নাকি দখল চলছে? সাম্প্রতিককালে আমরা দেখেছি গুলশান কলোনিতে প্রায় 1 কোটি রোহিঙ্গা বসবাস করছে, কি বলবেন? আমাদের একটাই কথা, এনআরসি সিএ চাই, যেভাবে হোক মেরে বার করে দিতে হবে এইগুলোকে রাখা যাবে না। কেন আমরা রোহিঙ্গা রাখতে যাবো এখানে? এটা তো কলকাতা দখল করা কি মুখের কথা? তবে এরকমভাবে চলবে, কারণ তো বলেই দিয়েছেন ফিরাদ হাকিম যে কিছুদিন পরে 50%-এর ওপর উর্দুভাষী হয়ে যাবে। আমরা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, আমরা ইসলাম কবুল করিনি।
যার মা আবার নাকি হিন্দু ছিল। তো এই তো সাবস্ট্যান্ডার্ড, আরেকজন নাকি গলা কেটে কেটে ফেলে দেবেন, বাবরি মসজিদ করবে ওখানেতে। তো এই তো মানে সাবস্ট্যান্ডার্ড লোকগুলো এখানে তৃণমূলের নেতা, এরা তো উস্কাবে। আর ওই মাদ্রাসা পড়ার শুনছো এইটা করে যে এইভাবে কথা বলে ওই লোকগুলো, তো ওই লোকগুলো তো মানে একটা কি বলবো, ওগুলোকে মানে ধর্মগুরু বলা যায় না কি বলা যায় আমি জানি না। তো এই লোকগুলো তো লোক খ্যাপাবে, কারণ লোকগুলো শিক্ষিত নয়, কারণ ওরা অর্ধশিক্ষিতও নয়। মাদ্রাসায় পড়ে কোনো শিক্ষাই হতে পারে না। আজকে কোনো মাদ্রাসার লোককে কেউ চাকরি দেবে না, তো স্বাভাবিকভাবেই এইরকমই হবে। মাদ্রাসা শিক্ষা বন্ধ করতেই হবে। ওইসব গুলশান কলোনি ফোনে যত রোহিঙ্গা আছে সব বার করে দিতে হবে, এইগুলোকে রাখা যাবে না। কলকাতা দখল অত সোজা নয়, ওরকম স্বপ্ন ওরা প্রচুর দেখেছে, দেখুক, স্বপ্ন দেখা ভালো। করবে কি, একটা নিজের ঢাকা রাখতে পারে। আজকে তো শুনলাম মায়ানমার থেকে সৈন্য ঢুকে, ওদের তো কালকে মায়ানমার থেকে সৈন্য ঢুকে ওদেরই জায়গা দখল করে নিচ্ছে। আগে নিজেরটা সামলা, তারপরে কলকাতা দখল করবে। আর কলকাতা দখল করবে কি, দুটো বুড়ো লোক সেনাবাহিনী সেইগুলো বলে যাচ্ছে। ওই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললেই তো আর আল্লাহ এসে তোমাদের দখল করে দেবে না। তোমরা জনসংখ্যার দিক দিয়ে প্রকৃত মানুষ তৈরি করে তোমরা কিছুই করতে পারছো না। তোমাদের প্রকৃত মানুষ তৈরি, নাহলে আজকে আবদুল্লাহ আবিদ শহীদের মতো ভদ্রলোক প্রফেসর, মানে শিক্ষক, অত গুণী শিক্ষক, তার তো নামই শুনতে পাচ্ছি না। এগুলো নিয়ে কিছু বলতেই পারছেন না উনি। সালাম আজাদদের, তসলিমা নাসরিন সবই তো ত্যাগ করে চলে যেতে হচ্ছে। তো কী বলবেন, দুর্ভাগ্য নয়? তারা নিজেদেরকে তৈরি করতে পারছে না যারা, তো কী বলবেন, তাহলে সেইভাবে কি রাষ্ট্র তৈরি হয়? অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।